এতটা আনন্দের মাঝেই একসময় অরিশ বাড়িতে প্রবেশ করলো। এতদিন পর বাড়িতে আসছিল এবং সে তো ঠিকই জানতো এই পরিবেশে তার উপস্থিতি আনন্দে যোগ করবে। অরিশের মেজাজ ছিল একদম অন্যরকম। যখন সে বাড়িতে প্রবেশ করলো তখন বাচ্চাদের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলল, বাচ্চাদের জন্য সুখবর নিয়ে এসেছি। এরপর আরিয়ান এবং অনিয়া তাদের চাচু অরিশের দিকে তাকিয়ে হাসতে শুরু করলো। তাদের হাসি এবং খুনসুটির মাঝে সময়টা একেবারে যেন থমকে গিয়েছিল। সবাই মিলে মজার মজার কথা বলছিল, হাসছিল, আর অবশেষে ছোট ছোট মজা এবং রসিকতায় ভরা ছিল পুরো পরিবেশ। আতিয়া, ফারিয়া, রাকিব, মিসেস মোহনা, মিস্টার নাফিস সবাই একে অপরের সাথে আনন্দ ভাগ করে নিচ্ছিল। আতিয়া আবারও তার সন্তানের দিকে তাকিয়ে বলল, তোমরা আমার জীবনকে পুরোপুরি পূর্ণ করেছো। ছোট ছোট হাসি, খুনসুটি সব সময় আমাদের পরিবারকে আনন্দ দেয়। সবাই একে অপরকে আদর করে হাসতে হাসতে বাচ্চাদের ছোট ছোট কথা শুনছিল। আর দাওয়াতের আনন্দে সবার মুখে ছিল চিরন্তন হাসি। হাসি ঠাট্টায় মেতে থাকা পরিবেশে হঠাৎ বিকট এক শব্দে পুরো ঘর কেঁপে উঠল, যেন ভূমিকম্প হয়ে গেল মুহূর্তের মধ্যে। সবার হাসি মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল, বুক ধরফর করে উঠল। আতঙ্ক ছড়িয়ে পড়ল সবার চোখে মুখে। আনিয়া, আরিয়ান ভয়ে হাউমাউ করে কেঁদে উঠল। ছোট্ট দেহ দুটো কাঁপতে লাগলো ভয়ে। আতিয়া কোনো কিছু না ভেবেই সঙ্গে সঙ্গে দুজনকে বুকে টেনে নিল। অরিশও আতিয়ার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একই কাজ করলো। এক স্নেহময়ী স্পর্শে দুটি শিশুকে নিজের কোলে তুলে নিল। আতিয়ার হৃদস্পন্দন দ্রুত হতে লাগলো, বুকের মাঝে যেন ঝড় বইছে। সবার দৃষ্টি চলে গেল সদর দরজার দিকে। কেউ কিছু বুঝে ওঠার আগেই সেখানে যা দেখল তাতে শিহরিত হয়ে উঠল সবাই। দরজার সামনেই মেঝেতে পড়ে আছে এক টুকরো ফ্লাওয়ার ভাস। চুরমার হয়ে টুকরো টুকরো হয়ে গেছে সেটি। চারপাশে ছড়িয়ে আছে ভাঙা কাঁচ, যেন সদ্য ঘটে যাওয়া ভয়ঙ্কর কিছু সাক্ষী। আর তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে আবরার, এক অদ্ভুত অবেধ্য দৃষ্টিতে তাকিয়ে আছে সবার দিকে। তার মুখে কোনো ভাবান্ত নেই, কিন্তু তার দৃষ্টি যেন তীব্র কোনো অনুভূতির আগুনে জ্বলছে। তার কপালের মাঝখানে গভীর ভাঁজ, চোখ দুটির গভীর রহস্যময়তায় ঘেরা। কিন্তু সবচেয়ে বেশি শিউরে ওঠার মতো ব্যাপার হলো তার হাত। এক হাতে ফোঁটায় ফোঁটায় রক্ত ঝরছে, তবু সে স্থির, অচঞ্চল, যেন ব্যথা বা রক্তপাত তার কোনো অনুভূতিকেই স্পর্শ করতে পারছে না। তার দৃষ্টি আটকে আছে কেবল একজনের উপর, আতিয়া। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, ঠোঁট কঠিনভাবে চেপে রাখা, চোখের ভাষা অদ্ভুত, ভয়, রাগ, অভিমান, নাকি ভালোবাসার কোনো গভীর আকুতি। সেটা বোঝার আগেই আতিয়া টের পেল তার শ্বাস ভারী হয়েছে। বুকের ভেতর ধুকপুক শব্দ যেন বেড়ে গেছে। আবরারের এমন অচেনা শীতল অথচ তীব্র দৃষ্টি আতিয়াকে বিভ্রান্ত করে দিচ্ছে। সে কি কিছু বলবে, নাকি কিছু করার অপেক্ষায় আছে? কেউ জানে না, শুধু জানে এই মুহূর্তের পরে কিছু একটা ঘটতে চলেছে যা সবাইকে নাড়িয়ে দিচ্ছে। ঘরের ভেতর নেমে এলো এক গভীর নীরবতা। সবাই যেন স্থির হয়ে গেছে। নিঃশ্বাস নেওয়ার শব্দটাও বোঝার উপক্রম। শুধু আবরার ধীর গতিতে সামনে এগিয়ে এলো। প্রতিটি পদক্ষেপ যেন ভারী, যেন চারপাশের বাতাসও থমকে গেছে তার চলার সাথে সাথে। তার চোখ এক দৃষ্টিতে আটকে আছে আতিয়ার উপর। আতিয়া অনুভব করল তার বুকের ভেতর ধুকপুক শব্দটা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। হাতের তালু ঘামতে শুরু করেছে। সে জানে এই মানুষটার উপস্থিতি মানে তার জীবন উলটপালট হয়ে যাওয়া। তবু সে কিছু বলতে পারল না, শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই মুহূর্তে যেন সবাই বুঝতে পারল কিছু একটা ঘটতে চলেছে। সেই বোঝার সাথে সাথে মিসেস মোহনা দ্রুত এগিয়ে এসে আতিয়ার কোলে থাকা আরিয়ানকে তুলে নিলেন। তার কোলটা হালকা হয়ে গেল, কিন্তু তার চারপাশের পরিবেশ যেন আরও ভারী হয়ে উঠল। আর তখনই না কোনো সাবধানবাণী, না কোনো সুদৃষ্টি সংযোগ, আবরার এক ঝটকায় আতিয়াকে টেনে নিল দেওয়ালের দিকে।
আতিয়া বুঝতেই পারল না কিভাবে মুহূর্তের মধ্যে সে তার শক্তিশালী বাঁধনে বন্দী হয়ে গেল। পিঠ সজোরে দেওয়ালের সাথে ঠেকে গেল। আবরারের শক্তিশালী হাতে আটকে গেল তার দুই কাঁধ। তার হৃদস্পন্দন এলোমেলো হয়ে গেল, চোখের পাতা কেঁপে উঠল, কিন্তু সে চোখ বন্ধ করল না। তার সামনে এই মানুষটা, যাকে সে দিনের পর দিন, রাতের পর রাত মনে মনে আঁকড়ে ধরে রেখেছিল, যে মানুষটার জন্য সে দীর্ঘ 2 বছর ধরে অপেক্ষা করেছে, যে প্রতিটি নিঃশ্বাসে ছিল, প্রতিটি স্বপ্নে ছিল, আজ সেই মানুষটা হঠাৎ করে সামনে চলে এসেছে। তার তীক্ষ্ণ সুগন্ধি বাতাসে ভেসে এলো, যা একসময় আতিয়ার কাছে ছিল সবচেয়ে পরিচিত। সেই শক্তিশালী অস্তিত্ব, সেই স্পর্শ, সেই অনুভূতি, সব কিছু যেন এক নিমেষে পুরনো দিনগুলোর মতন হয়ে উঠল। তার দম বন্ধ হয়ে আসতে লাগলো, কিন্তু একটি বারের জন্য সে ছটফট করল না, বরং সে এক গভীর নিঃশ্বাস নিল, যেন সেই সুগন্ধি বুক ভরে শুষে নিতে চায়, যেন নিশ্চিত হতে চায় এই মুহূর্তটা সত্যি কিনা, নাকি এও তার এক অবিরাম কল্পনা। আবরারের দৃষ্টি স্থির, গভীর, কঠোর। আতিয়া জানে তার চোখের ভাষায় লুকিয়ে আছে হাজারো প্রশ্ন, অভিমান, যন্ত্রণা, কিন্তু সে কিছুই বলে না, শুধু নিঃশব্দে তাকিয়ে থাকে আতিয়ার দিকে। আর আতিয়া, সে আজও হারিয়ে গেছে এই মানুষটার মাঝে, যাকে সে কখনো ভুলতে পারেনি। তার হৃদয়ের প্রতিটি স্পন্দন বলে দিচ্ছে এটাই তার একমাত্র ঠিকানা, একমাত্র পরিচিত আশ্রয়। আবরারের মুখ ছিল কঠোর, চোয়াল শক্ত, তার চোখে আগুনের মতন জ্বলছিল রাগ আর অভিমান। দাঁতে দাঁত চেপে গলার স্বর গভীর করে সে বলল, তুই এখনো এখানে কি করছিস? কথাটা এতটাই কাঁপন ধরানো ছিল যে আতিয়ার সারা শরীর যেন মুহূর্তেই ঠান্ডা হয়ে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল। চোখের পলক না ফেলে দৃঢ় কণ্ঠে বলল, কেন? আমার স্বামীর ঘর, আমি তো থাকবই। তার কণ্ঠস্বর ছিল একরকম আত্মবিশ্বাস, একরকম দাবি, যেন এই জায়গায় থাকার একমাত্র অধিকার তারই আছে। আবরার এক মুহূর্তের জন্য তাকিয়ে রইল তার দিকে, তারপর এক কুটিল বিষাক্ত হাসি দিল। ঠোঁটের কোণে বিদ্রুপের রেখা ফুটে উঠল। তার চোখে যেন তীব্র কোনো বিদ্রুপ নাচছিল। ঠান্ডা অথচ কাঁপন ধরানো স্বরে সে বলল, তোর স্বামী কে? সে হতভাগা। কথাটা শুনে আতিয়া এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। আবরারের দৃষ্টি ছিল গভীর, তার মধ্যে লুকিয়েছিল একটা ঝড়, একটা ছাইচাপা আগুন, কিন্তু আতিয়া ভয় পেল না, বরং শান্ত কণ্ঠে নিরুদ্দেশ দৃষ্টিতে সে বলল, হতভাগা হবে কেন? সে তো আমার নির্জীব মানুষ। সে কোনোদিন হতভাগা ছিল না, হবেও না। নির্জীব মানুষ, এই দুটি শব্দ যেন ছুরির মতন এসে আবরারের ব্রেনে বিঁধল। তার চোখের মনি সংকুচিত হয়ে গেল, নিঃশ্বাস ভারী হয়ে এলো। এটা শুধু একটা সাধারণ উপমা ছিল না। আতিয়া কখনোই অন্য কাউকে নির্জীব মানুষ বলে ডাকত না। এই উপমা একমাত্র তার জন্যই ছিল, শুধুমাত্র আবরারের জন্য। তাহলে কি তাকে বোঝাচ্ছে এই শব্দ দুইটা? হুঙ্কার দিয়ে উঠল আবরার। তার শরীর থরথর করে কাঁপছিল, রাগে, দুঃখে, অভিমানে। এক ধাক্কায় আতিয়াকে দেওয়ালের সাথে আরও শক্ত করে চেপে ধরল সে। আতিয়া এবার চোখ বন্ধ করে ফেলল। তার হৃদস্পন্দন দ্রুত হতে লাগলো। লজ্জা করে না? নাগর নিয়ে থাকিস, আবার বলিস তুই আমার স্ত্রী ছিলি। আবরারের কণ্ঠ ছিল ভয়ঙ্কর, যেন তার প্রতিটা শব্দের মধ্যে লুকিয়েছিল দহন, ছিল তীব্র তাচ্ছিল্য। আতিয়া বিস্মিত হয়ে তাকালো তার দিকে। তার চোখের গভীরে ছিল হতবাক হওয়ার ছাপ। কপালের মাঝখানে ভাঁজ পড়ল, গলার স্বর অবিশ্বাস্যে কাঁপল। আপনি এসব কি বলছেন? কিন্তু আবরার এবার কোনো উত্তর দিল না। তার হাত আরও শক্ত হলো। আঙুলের চাপ আতিয়ার বাহুতে গভীর দাগ ফেলে দিচ্ছিল। এক মুহূর্তের জন্য দৃষ্টি সরালো না সে। নাগরের সাথে এসব করিস, বাচ্চা জন্ম দিস, আবার বলিস তুই আমার স্ত্রী ছিলি। তার গলা কাঁপছিল, কিন্তু সেটা ছিল না দুর্বলতা থেকে, সেটা ছিল তার মধ্যে জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। আতিয়া শিউরে উঠল, তার চোখে জল এসে গেল, কিন্তু সে জোর করে নিজেকে শক্ত করল। তার কণ্ঠ কেঁপে উঠল, কিন্তু
সে চুপ থাকলো না। আপনি ভুল ভাবছেন। কিন্তু আবরারের চোখে দৃষ্টি এতটাই কঠিন, এতটাই জ্বলন্ত ছিল যে আতিয়ার কণ্ঠ হারিয়ে গেল। চারপাশে যেন নিঃশব্দ বিস্ফোরণ ঘটছিল। দেওয়ালের ছায়া দীর্ঘ হচ্ছিল, বাতাস ভারী হয়ে উঠছিল। এই দুইজনের মধ্যে যেন এক ভয়ানক ঝড় বইছিল, যা থামার কোনো নাম নিচ্ছিল না। ঘরের ভেতর যেন আগুন জ্বলছিল। এক ভয়ানক ঝড় বয়ে যাচ্ছিল আবরার আর আতিয়ার মধ্যে। আবরারের চোখ ছিল রক্তবর্ণ, ক্ষোভে, অভিমানে, আর সেই না বলা যন্ত্রণায় যা সে এতদিন বয়ে চলেছে। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু সেটা দুর্বলতার জন্য নয়, সেটা ছিল তীব্র ঘৃণার প্রকাশ। ছি, আমি না থাকায় নাগরের সাথে ফষ্টি নষ্টি করে জারদ সন্তান জন্ম দিচ্ছিস? লজ্জা করে না তোর? পাপের ফসল আমার ঘরে বড় করছিস আবার? প্রতিটি শব্দ যেন শূন্যে বিদ্যুৎ হয়ে ছুটে এলো। আতিয়া এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেল। বুকের মাঝে মোচড় দিয়ে উঠল, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। কিন্তু ঠিক তখনই আবরার আরও এক ধাপ এগিয়ে এলো। তার মুখ থেকে বেরিয়ে এলো ভয়ঙ্করতম কথাটি। এক্ষুনি তোর জারদ সে শেষ করতে পারল না, তার আগেই আতিয়ার হাত ঝড়ের গতিতে উঠে এলো। 5 আঙুলের ছাপ বয়ে গেল আবরারের মুখে। এক মুহূর্তের জন্য যেন ঘর স্তব্ধ হয়ে গেল, বাতাস জমে গেল, সময় থমকে গেল। আতিয়ার চোখ থেকে আগুন বেরোচ্ছিল, তার নিঃশ্বাস দ্রুত হচ্ছিল। আবরার তাকিয়ে রইল আতিরার দিকে, চমকে গেল। এমন কিছু আশা করেনি সে। তার মুখে সেই জ্বরের লালচে দাগ স্পষ্ট, কিন্তু ব্যথার থেকেও বেশি কিছু ছিল সেখানে, অবিশ্বাস। কিন্তু আতিয়া থামল না। সে কাপা গলায় দৃঢ়ভাবে বলে উঠল, মিস্টার আবরার ফাহাদ, মুখ সামলে কথা বলুন। আমার সন্তানকে নিয়ে আর একটা কটু কথা বললে আমি আপনাকে ছেড়ে দিব না। তার চোখে ছিল ভয়ানক রাগ, তার প্রতিটি শব্দে ছিল বজ্রের মতন শক্তি। আমাকে যা খুশি বলুন, আমি সহ্য করব, মেনে নিব, কিন্তু আমার সন্তানকে এত নোংরা ভাষায় অপমান করার অধিকার আপনার নেই। আতিয়ার বুক ধরফর করছিল, চোখে পানি এসে গিয়েছিল, কিন্তু সে এক বিন্দুও দুর্বলতা প্রকাশ করল না। আবরার স্তব্ধ হয়ে তাকিয়ে রইল তার দিকে। এতদিন পর দেখা, এত তীব্র আবেগের মধ্যে আতিয়ার এই রূপ সে কখনো দেখেনি। কিন্তু তার ক্রোধ এত সহজে প্রশমিত হওয়ার নয়। সে চোখ সরু করল, গাল যেখানে চড় লেগেছে সেখানে আঙুল বোলালো, তারপর বিদ্রুপের হাসি হাসল, যেন এই চরের চেয়েও বেশি তার রাগ উস্কে গেছে। জারদ সন্তান মানুষ করছিস, আবার বড় বড় কথা? তার কণ্ঠে ছিল তীব্র ঘৃণা, যেটা আতিয়ার হৃদয়ে চিড়ে গেল। বল, কে তোর ওই পাপের ফসলের বাপ? বল, কে? এবার আতিয়া আর সহ্য করতে পারল না, তার পুরো শরীর কাঁপছিল। বুকের মধ্যে যেন এক অগ্নিকুণ্ড জ্বলছিল, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল, কিন্তু সেই অশ্রু ছিল ক্রোধের, দুঃখের, অভিমানের। সে এক ঝটকায় আবরারের হাত সরিয়ে দিল, তারপর এক পা এগিয়ে এসে চিৎকার করে বলল, ওরা জারজ না, ওরা জারজ সন্তান না, ওদের পিতা আছে, ওরা হালালভাবে আমার গর্ভে এসেছে। তার প্রতিটি শব্দ যেন বজ্রপাতের মতন আঘাত আনল ঘরের চারপাশে। আর ওরা আর কারোর সন্তান না, মিস্টার আবরার ফাহাদ, আপনি ওদের পিতা। আতিয়ার কথা শুনে আবরার যেন পাথরের মূর্তি হয়ে গেল। তার চোখের মনি বিস্তৃত হয়ে গেল, শরীর এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। বুকের ভেতর ঝড় বইতে লাগলো, অথচ সে এক বিন্দুও নড়ল না। তার মস্তিষ্ক যেন আতিয়ার কথাগুলো প্রক্রিয়াজাত করতে পারছিল না। তার সন্তান আনিয়া আর আরিয়ান, তার সন্তান। সে কিছু বলবে, তর্ক করবে, না হয়তো আবার চিৎকার করবে, কিন্তু ঠিক তখনই এক আওয়াজ এলো। হ্যাঁ হ্যাঁ আবরার। মহিলা কণ্ঠস্বর, যা আবরার খুব ভালো করে চেনে। সোফার পাশে দাঁড়িয়ে থাকা মানুষটি ধীর পায়ে এগিয়ে এলো। মিসেস মোহনা। তার চোখ ছিল লালচে, মুখ ছিল দৃঢ়। কোলে আছে আরিয়ান। তিনি আবরারের দিকে তাকালেন, তারপর তার গলায় সেই অপ্রতিরোধ্য সত্য উচ্চারিত হলো। আরিয়ানা রানিয়া
তোরই সন্তান। আবরারের চোখের মনি কেঁপে উঠল। হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য ধাক্কা খেল, আর চারপাশে পৃথিবী যেন এক ঝটকায় উল্টে গেল। সময়টা ঠিক রাত 9টা। চারপাশ নিস্তব্ধ, যেন রাতের বাতাসও থমকে গেছে আজকের ঘটনার ভারে। ঘরের ভেতর একটা গভীর নীরবতা, যেখানে শুধু শ্বাস প্রশ্বাসের ক্ষীণ শব্দ টের পাওয়া যায়। আতিয়া বিছানায় বসে আছে। দুই পাশে তার দুই ধন, তার পৃথিবী, তার সমস্ত অস্তিত্ব। আরিয়ান আর আনিয়া গভীর ঘুমে মগ্ন। দুজনের মুখে নিষ্পাপ শান্ত, যেন এই পৃথিবীর কোনো ঝড় তাদের ছুঁতে পারেনি। আতিয়া ধীরে ধীরে তাদের ছোট ছোট হাত দুটো ধরে নিল। সেই উষ্ণতা তার বুকের মধ্যে এক অদ্ভুত আবেগের ঢেউ তুলল। চোখের কোণে এক বিন্দু অশ্রু জমতে শুরু করলো, যা মুহূর্তেই গাল বেয়ে নেমে এলো। সে আস্তে করে ফিসফিসিয়ে বলল, তোদের যদি কেউ কিছু বলে, তোর আম্মু কখনোই সেটা মানবে না। ছোট্ট সোনারা, হোক সে তোদের পিতা, তবুও ছাড় পাবে না। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু কথাগুলো বলার পর আর কিছুই বলার শক্তি রইল না। তারপর সে নিস্তুপ হয়ে গেল, চোখ বন্ধ করল। দুপুরের সেই ভয়ানক মুহূর্ত। চোখ বন্ধ করতেই মনের পর্দায় স্পষ্ট হয়ে উঠল সেই দৃশ্য, যা আজ দুপুরে ঘটেছিল। আবরার ফাহাদ, তার তীক্ষ্ণ দৃষ্টি, ভ্রুকুটি করা চোখ এবং সেই রক্তে ভেজা হাত। আতিয়া এখনও স্পষ্ট শুনতে পাচ্ছে তার তিক্ত কঠিন হৃদয় বিদারক সেই শব্দগুলো, যেগুলো এক এক করে যেন ছুরি হয়ে তার হৃদয় চিরে দিয়েছে। ছি, আমি না থাকায় নাগরের সাথে ফষ্টি নষ্টি করে জারদ সন্তান জন্ম দিচ্ছিস, লজ্জা করে না? তোকে তো দেখছি বেশ সুখেই পেয়েছি, এখন আবার আমার ঘরে এই পাপের ফসল মানুষ করছিস। প্রতিটি শব্দ আতিয়ার বুকে বাজছিল, কিন্তু তারপর মিসেস মোহনার কণ্ঠ, একটা ধ্বনি, একটা চূড়ান্ত সত্যের স্বীকৃতি। হ্যাঁ আবরার, আরিয়ান আরিনা তোরই সন্তান। ঘর তখনও নিস্তব্ধ ছিল, কিন্তু সেই মুহূর্তে আবরারের চেহারায় যে বিস্ময় আর অবিশ্বাস ফুটে উঠেছিল, সেটা আতিয়া কখনো ভুলতে পারবে না। সে থমকে গিয়েছিল, তার চোখ বিস্ফোরিত হয়েছিল, যেন এক মুহূর্তে তার সমস্ত দুনিয়া উল্টে গেছে। কিন্তু সে এক মুহূর্ত সেখানে থাকেনি। একটা কথাও না বলে, কোনো ব্যাখ্যা ছাড়াই আবরার দরজা ঠেলে বেরিয়ে গিয়েছিল। আবরার চলে যেতে আতিয়া দৌড়ে সিঁড়ি বেয়ে নিজের রুমে উঠে এসেছিল। দরজা বন্ধ করে কান্নায় ভেঙে পড়েছিল। তার দৌড় চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল, কিন্তু সে কোনো শব্দ করছিল না, যেন সে বুঝেই উঠতে পারছিল না এই কান্না তার যন্ত্রণার নাকি তীব্র অভিমানের। তার সন্তানদের নিয়ে যে তিক্ত কথা আবরার বলে গিয়েছিল, সেগুলো তার হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আমার সন্তান জারজ? এটা কিভাবে সম্ভব? কিভাবে সেই মানুষ যে একদিন তাকে ভালোবেসেছিল, যে একদিন তার অস্তিত্বের সবচেয়ে বড় অংশ ছিল, সে আজ তার সন্তানদের নিয়ে এত বাজে কথা বলতে পারে? আতিয়া জানে আবরার রেগে গেলে কতটা অন্ধ হয়ে যায়, কিন্তু তাই বলে নিজের সন্তানদের অস্বীকার করবে? তার বুকের মধ্যে প্রচণ্ড চাপ অনুভব করলো, যেন শ্বাস নিতে পারছে না। এই ঘটনার পর যারা অতিথি হয়ে এসেছিল, তারা একে একে বিদায় নিয়েছে। ঘর জুড়ে ছিল এক অস্বস্তিকর পরিবেশ। কেউ কিছুই বলছিল না, কিন্তু তাদের মুখের অভিব্যক্তি বলে দিচ্ছিল তারা বুঝতে পেরেছে কিছু ভয়ানক ঘটেছে এই বাড়িতে। ফারিয়ার শরীরও ভালো ছিল না, তাই রাকিব তাকে নিয়ে চলে গেছে। অরিশ, যে এতক্ষণ আতিয়ার পাশে ছিল, সেও একটু আগে চলে গেছে। এখন পুরো বাড়িটা নিঃশব্দ, শুধু আতিয়া আর তার সন্তানেরা একা রুমে আছে, আর মিসেস মোহনা আর মিস্টার নাফিস নিচে ড্রয়িং রুমে বসে। আতিয়া আবার তার সন্তানদের মুখের দিকে তাকালো। ছোট্ট মুখ দুটো কত নিষ্পাপ, কত মায়াভরা। সে তাদের হাত শক্ত করে ধরল। তার চোখে এখন আর কেবল কষ্ট নেই, এখন সেখানে একটা প্রতিজ্ঞা জ্বলজ্বল করছে। সে নিজের সন্তানদের রক্ষা করবে। কেউই তাদের অসম্মান করতে পারবে না, কোনোভাবেই না। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। পুরো বাড়ির বাতাসে যেন অদৃশ্য এক চাপা উত্তেজনা।
এক গুমুট অনুভূতি ছড়িয়ে আছে। এই রাতের অন্ধকারে যেন অনেক না বলা কথা হারিয়ে যাচ্ছে। একে অপরের দিকে ছুড়ে দেওয়া বিষাক্ত কথাগুলো এখনও বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে। ঘরের ভেতরে ল্যাম্পের ক্ষীণ আলো জ্বলছে, যা কেবল ঘরের এক কোণ আলোকিত করেছে। বাকি অংশ এখনও অন্ধকার আচ্ছন্ন। চারপাশ এতটাই নীরব যে আতিয়া তার বুকে থুকপুকানি স্পষ্ট শুনতে পাচ্ছে। এই গভীর নীরবতার মধ্যেই দরজার একটা ক্ষীণ শব্দ হলো। নিঃশব্দে রুমের ভেতরে প্রবেশ করল আবরার। ভাঙাচোরা এক ক্লান্ত পুরুষ। সে ক্লান্ত, বড্ড ক্লান্ত। তার পা দুটো ঠিকমতো চলতে চাইছে না, পুরো শরীর দুলছে, যেন যে কোনো মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়বে। ধীরে ধীরে এগিয়ে এসে বিছানার কাছে এলো সে। ধপাস কিছু একটা বিছানায় পড়ে যাওয়ার শব্দে আতিয়া এক লাফে উঠে বসল। তার প্রথম দৃষ্টি গেল পাশে শুয়ে থাকা দুই সন্তানের দিকে। বুক কেঁপে উঠল। কোথাও কোনো ক্ষতি হলো না তো? কিন্তু না, আরিয়ান আর আনিয়া এখনও গভীর ঘুমে আচ্ছন্ন। আতিয়া নিঃশ্বাস ফেলে স্বস্তি পেল। তারপর ধীরে ধীরে চোখ তুলল বিছানার দিকে। ল্যাম্পের মৃদু আলোর ছায়ায় আবছাভাবে দেখা যাচ্ছে বিছানার একপাশে পড়ে থাকা অবয়ব আবরার। তার নিখুঁত শক্ত চেহারায় আজ ক্লান্তির ছাপ স্পষ্ট। চোখ দুটো আধখোলা, মাথাটা ঝিম ধরে আছে। এক হাতে মাথা চেপে ধরে কপালের শিরাগুলো ফোলানো, যেন প্রচণ্ড মাথা ব্যথায় কাতর। আর তার শরীর যেন দীর্ঘ সময়ের ধকল বয়ে নিয়ে এসেছে এখানে। আতিয়া একটা শব্দও করল না। সে ধীরে ধীরে তার সন্তানদের আরও একটু শক্ত করে আগলে নিল, যেন কেউ তাদের ছিনিয়ে নিতে এলে সে বুক চিতিয়ে দাঁড়ায়। তার নীরবতা যেন বোঝাচ্ছিল, এই রুমে তুমি নেই, আমি নেই, শুধু আমাদের দুই সন্তান আছে। আবরার ধীরে ধীরে চোখ খুলল। আলো ঝাপসা লাগছে। মাথার মধ্যে এক অজানা শূন্যতা তৈরি হচ্ছে। সে এক পাশ ফিরে শুল। আর তখনই তার চোখ আটকে গেল। একজন মা তার সন্তানদের শক্ত করে আঁকড়ে ধরে শুয়ে আছে। আরিয়ান তার ছোট্ট হাতে আতিয়ার পোশাকের কোণা মুঠোয় ধরে রেখেছে, যেন তার একমাত্র নিরাপদ আশ্রয় তার মা। আনিয়া মায়ের বুকের কাছে মুখ গুজে গভীর ঘুমে। তার ছোট্ট মুখে এক প্রশান্তির ছোঁয়া, যেন এই ছোট্ট জগতে সে সম্পূর্ণ নিরাপদ। এই দৃশ্য দেখে আবরারের বুকের ভেতর কিছু একটা মোচড় দিয়ে উঠল। এই দুই শিশু শরীরে তার রক্ত বইছে, কিন্তু সে আজকে তাদের পাপের ফসল বলেছিল। আবরার ধীরে ধীরে উঠে বসল। কিন্তু আতিয়া? সে একবারের জন্য মুখ তুলে তাকালো না। তার চোখের পাতাগুলো শক্তভাবে বন্ধ, মুখের রেখাগুলো গভীর, যেন সে তার সামনে বসে থাকা ব্যক্তিকে অস্বীকার করছে। ঘরের ভেতর তখনও শূন্যতা। রাতের নিস্তব্ধতা যেন ধীরে ধীরে ভারী হয়ে আসে। বাতাসে এক ধরনের চাপা উত্তেজনা, এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে আছে। ল্যাম্পের ক্ষীণ আলোয় রুমের প্রতিটি কোণ নীরব সাক্ষী হয়ে আছে এই রাতের, যেখানে সম্পর্কের দ্বন্দ্ব, যন্ত্রণার ছোঁয়া আর এক অজানা ভালোবাসার গল্প লেখা হচ্ছে। আবরার বিছানায় বসে থাকলেও তার দৃষ্টি সরাসরি আতিয়ার দিকে স্থির হয়ে আছে। তার ভেতরে এক অদ্ভুত টান অনুভূত হচ্ছে, এক অনিবার্য আকর্ষণ যা কোনোভাবেই অস্বীকার করা যায় না। সে ধীরে ধীরে এগিয়ে এলো আতিয়ার দিকে, কিন্তু তার মুখের অভিব্যক্তি দেখে বোঝা যায় না সে কি ক্ষমা চাইতে এসেছে নাকি কিছু বলার জন্য। আতিয়া এখনও আগের মতোই রয়েছে, নড়ছে না, চুপচাপ বসে আছে, যেন সে এই মুহূর্তের জন্য প্রস্তুত ছিল না, কিংবা সে নিজের আবেগকে লুকিয়ে রাখতে চাইছে। আবরার আর এক মুহূর্ত অপেক্ষা করল না। সে হুট করে আনিয়াকে কোলে তুলে নিল। আতিয়া কিছু বলল না। সে কি বলবে? এই শিশুরা তো তারই রক্তের ধারা। তাদের কোলের মধ্যে তুলে নেওয়ার অধিকার আবরারের আছে, কিন্তু কোনো কটু কথা, কোনো আঘাত, এটা সে সহ্য করবে না। যদি আবরার কিছু ভুল বলে, যদি সে তাদের অবজ্ঞা করে, তাহলে একজন মা হিসেবে সে নিজের সন্তানদের রক্ষা করতে এক মুহূর্ত দেরি করবে না। আনিয়াকে কোলে নেওয়ার পর আবরারের হাত কেঁপে উঠল। তার বুকের ভেতর দিয়ে যেন শীতল হাওয়া বয়ে গেল। এটাই কি পিতৃত্বের সুখ? এই ছোট্ট অস্তিত্বটাকে বুকে জড়িয়ে ধরতেই তার হৃদয়ে যেন
কিছু একটার জন্ম হলো। এক অদ্ভুত অনুভূতি, যেন তার ভেতরে কেউ ক্রমাগত হাতুড়ি পেটাচ্ছে, যেন তার অস্তিত্বের এক নতুন অধ্যায় শুরু হলো। আবরার আনিয়াকে মুখের কাছে তুলল। তার কাঁপা কাঁপা ঠোঁট আনিয়ার ছোট্ট নরম গালে ছুঁয়ে দিল। এই প্রথম বাবার আদর পেয়ে যেন আনিয়া এক মুহূর্তের জন্য কেঁপে উঠল, তবে কিছুই বলল না, কোনো শব্দ করল না। তার নিঃশব্দ গ্রহণযোগ্যতা যেন আবরারের বুকের ভেতর আরও বেশি ধিক ধিক করতে লাগলো। আবরার আস্তে আস্তে আনিয়াকে বিছানায় শুইয়ে দিল, খুব যত্ন করে, যেন ফুলের পাপড়ি রাখছে। তারপর আবার সেই একই কাঁপা কাঁপা হাতে আরিয়ানকে কোলে তুলল। আরিয়ান একটু নড়েচড়ে উঠল, কিন্তু চোখ খোলেনি। আবরার আরিয়ানকে বুকের কাছে টেনে নিল, তার গালে নিজের শুকনো ঠোঁট ছুঁয়ে দিল। একই অনুভূতি, একই শীতল বাতাস, একই হৃদস্পন্দন, একই পিতৃত্বের নতুন আবিষ্কার। আবরার আরিয়ানকেও আনিয়ার পাশে সুন্দর করে শুয়ে দিল। তারপর এক মুহূর্ত স্থির হয়ে তাকিয়ে রইল তাদের দিকে। এরা আমার সন্তান। এই উপলব্ধিটা যেন এখনও তার মনে পুরোটাই গেঁথে যায়নি, কিন্তু তখনও আতিয়া একদম নিশ্চুপ। সে একবারও মুখ তুলল না, একবারও চোখে চোখ মেলাল না। এই নীরবতায় যেন আবরারকে আরও বেশি বিক্ষিপ্ত করে তুলছিল। সে ধীরে ধীরে আতিয়ার দিকে তাকিয়ে হুট করে তার হাত টেনে নিল, এক ঝটকায় তাকে নিজের কোলের উপর বসালো। আতিয়া হতভম্ব। এত দ্রুত সব কিছু হয়ে গেল যে সে বুঝতেই পারল না কি ঘটল। তারপরে সে যখন উপলব্ধি করলো, তখনই মোচড়াতে লাগলো, হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু আবরার শক্ত করে ধরে রাখলো তাকে। তার লম্বা আঙুলগুলো শক্তভাবে আতিয়ার কোমর আঁকড়ে ধরে রেখেছে, যেন এই মুহূর্তে সে তাকে আর এক মুহূর্তের জন্য যেতে দেবে না। তারপর আস্তে করে আতিয়ার ঘাড় থেকে চুল সরিয়ে সেখানে মুখ ডুবিয়ে দিল। আতিয়া নিঃশ্বাস বন্ধ করে ফেলল। আবরারের নিঃশ্বাসের পরম স্পর্শ তার ত্বক পুড়িয়ে দিচ্ছে, তার মন এলোমেলো করে দিচ্ছে, কিন্তু সে হাল ছাড়বে না। সে ধস্তাধস্তি শুরু করলো, নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু আবরারের শক্ত বাঁধনে সে আটকে আছে। আবরার তার কানের কাছে ফিসফিস করে বলল, এতদিন ধরে আমাকে ছাড়া থাকতে শিখেছিস তাই না? তাহলে এবার আমাকে নিয়েও বাঁচতে শিখে নে, ঘরওয়ালি। ঘরওয়ালি এই ডাকটা এতদিন পরে শুনে আতিয়া যেন আবেগপ্লুত হয়ে গেল। সারা শরীর ঠান্ডা হয়ে উঠল, চোখ বন্ধ করে নিল, কিন্তু হুট করে কিছু মনে পড়তেই চোখ খুলে ফেলল। মুচড়ামুচড়ি করতে করতে রাগে কটমট করে বলল, রাত গভীর থেকে আরও গভীরতর হচ্ছে। ঘরের নিস্তব্ধতা যেন বাতাসের ভারী হয়ে থাকা অনুভূতি টের পাচ্ছে। ল্যাম্পের ম্রিয়মান আলোয় তাদের ছায়াগুলো দেওয়ালে অস্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। তবু এই নীরবতার মধ্যে যেন এক প্রচণ্ড ঝড় বইছে, যে ঝড় একে অপরকে দাবিয়ে রাখতে চাইছে, একে অপরের হৃদয়ে দাবি প্রতিজ্ঞা করতে চাইছে। আবরারের শক্ত হাতে বন্দি আতিয়া। সারা শরীর শীতল হয়ে এলো আতিয়ার। ঘরবালি ডাকটা যেন তার অন্তরে শেকল বেঁধে দিল। এতদিন পর এই শব্দটা শুনতে হবে, ভাবতেই পারেনি। একসময় এই শব্দটাই ছিল তার সবচেয়ে প্রিয়, কিন্তু আজ কেন যেন মনে হলো এই ডাকটাও কেবল এক দখলদারির ঘোষণা, ভালোবাসার নয়। সে এক মুহূর্ত চোখ বন্ধ করল, মনে হলো যেন সময় থমকে গেছে। কিন্তু পরক্ষণে তার হৃদয়ে অন্য এক তীব্র অনুভূতি খেলে গেল। না, সে দুর্বল হয়ে পড়বে না। হঠাৎ চোখ খুলে তীব্র আক্রোশে আবরারের বাঁধন থেকে মুক্ত হওয়ার জন্য নিজেকে ঝাঁকিয়ে ফেলল। রাগে চোখ দুটো কটমট করে তাকিয়ে বলল, কে আপনার ঘরওয়ালি? ছাড়েন আমাকে। আমাকে এইভাবে ধরার অধিকার আমি আপনাকে দেইনি। অধিকার? এই শব্দটা যেন আগুন ঢেলে দিল আবরারের রক্তে। তার ভেতরের দাবিটা যেন আরও জ্বলে উঠল। আতিয়া তাকে অধিকার শেখাচ্ছে? যে মানুষটা কাগজ কলমে তার স্ত্রী, যে নারীর সমস্ত অস্তিত্ব তার বলে দাবি করে এসেছে, সে আজ তাকে তার সীমারেখা দেখাচ্ছে? না, এটা হতে পারে না। কোনো কিছু না ভেবেই, কোনো কিছু না বুঝেই আবরার হঠাৎ আতিয়ার ঘাড়ে জোরে কামড় বসিয়ে দিল। আহ!
ব্যথায় আতিয়ার শরীর ঝাঁকিয়ে উঠল। সে 2 হাত দিয়ে শক্ত করে নিজের কামিজ খামচে ধরল। চোখ বন্ধ করে ফেলল, যেন এই অপ্রকাশিত যন্ত্রণাটা সহ্য করতে চায়, কিন্তু ব্যর্থ। আবরার এত সহজে ছাড়বে না। সে মুখ তুলে নিয়ে এবার আতিয়ার নরম গলায় মুখ রাখল। নিঃশ্বাসের উষ্ণতা ছড়িয়ে দিল তার ত্বকে। আতিয়া আরও বেশি মোচড়ানোর চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে আবরারের শ্বাস গরম হয়ে উঠেছে। কানের পাশে মুখ এনে হাড় ভাঙা কণ্ঠে বলল, অধিকার? তুই আমাকে অধিকার শেখাচ্ছিস? তোর সব কিছুর অধিকার আমি কাগজ কলমেও নিয়ে বসে আছি, আর তুই আমাকে সীমারেখা দেখাতে আসছিস? আতিয়া তখনও ধরা পড়ে আছে তার শক্ত হাতে, কিন্তু এবার সে উঠে তাকালো। তার চোখের ভিতর আর ভয় নেই, নেই কোনো দ্বিধা, বরং একটা গভীর কষ্টের ছায়া নেমে এসেছে। সে একটা তিক্ত হাসি দিল, একটা কষ্টে মোড়া অথচ ভয়ঙ্কর শক্তিশালী হাসি। তার ঠোঁট কেঁপে উঠল, কিন্তু সে স্পষ্ট উচ্চারণে বলে উঠল, হ্যাঁ, আপনার অধিকার আছে আমার ওপর, কিন্তু আবরার তাকিয়ে রইল তার চোখে, যেন কিছু একটা আভাস পাচ্ছে। আতিয়া এবার ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আপনার অধিকার কেবল আমার দেহের ওপর। আমার মনের রাজা হওয়ার অধিকার আপনি এখনো পাননি। এই কথাটা যেন বাজের মতন আঘাত করলো আবরারকে। আবরারের শরীরের প্রতিটি পেশি রাগে শক্ত হয়ে উঠেছে। আতিয়ার কথাগুলো যেন তার অন্তরে গনগনে আগুনের মতন ঝলসে উঠেছে। সে আতিয়ার কোমল নরম হাতটা হঠাৎ করে এমনভাবে মুচড়ে ধরল যে আতিয়া ব্যথায় শিউরে উঠল, কিন্তু তবুও সে কোনো আর্তনাদ করল না। কেবল তার চোখের কোণে টলমল করতে লাগলো এক ফোঁটা জল। আবরার দাঁতে দাঁত চেপে গর্জনের মতন গলায় বলল, তাহলে তোর কথার মানে দাঁড়ায় আমি তোকে জোর করে ছুঁই? আমি তোর সম্মতি ছাড়া কিছু করছি? আতিয়া ব্যথায় মুখে কোনো শব্দ তুলতে পারছিল না। বুকের ভেতরটা যেন চিৎকার করছিল, কিন্তু সে তা চেপে রাখল। অবশেষে বহু কষ্টে ফিসফিস করে বলল, জোর করে কেন করবেন আপনি? এই বেপরোয়া ভালোবাসা তো আমি নিজেই গ্রহণ করেছি, তাই তো আপনার দেয়া অস্তিত্ব গর্ভে ধারণ করেছি আমি। শব্দগুলো আবরারের হৃদয়ে বজ্রপাতের মতন আঘাত আনল। তার রাগ কমার বদলে যেন আরও দ্বিগুণ হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে একেবারে আতিয়ার মুখের কাছে গিয়ে শীতল কণ্ঠে ফিসফিস করে বলল, চুপ, একদম চুপ। নাগরদের গায়ে ঢলে থাকিস, তাতে তোকে কষ্ট হয় না, আর আমি ছুতে গেলেই অধিকার শেখাস? আতিয়ার চোখ এবারও ছলছল করল, কিন্তু কণ্ঠে ছিল কঠিনতা। তার চোখের দিকে সোজা তাকিয়ে দৃঢ় স্বরে বলল, মিস্টার আবরার ফাহাদ, প্রথমত আমার চরিত্র এখনো কলঙ্কিত হয়নি, এতটা নিচে নামিনি যে স্বামী থাকতে অন্য পুরুষের গায়ে ঢলে পড়ব। আতিয়ার কথা যেন আবরারের রাগের সাগরে ঘূর্ণিঝড় তুলো। সে হঠাৎ করে আতিয়ার কাঁধ চেপে ধরে ঝাঁকিয়ে দিল। তার ভেতরটা তছনছ হয়ে যাচ্ছিল, যেন শ্বাস নিতে গেলেও ব্যথা অনুভব করে। সে হঠাৎ করে আতিয়াকে আরও কাছে টেনে নিল, এতটাই শক্ত করে যে আতিয়া ব্যথায় শিউরে উঠল। তার ঠোঁটের ফাঁক গলে বেরিয়ে এলো বিষাক্ত কথা, স্বামী থাকতে পরপুরুষের গায়ে ঢলে পড়িস, আবার বলছিস তোর চরিত্র ফুলের মতো পবিত্র। আমার দেখা কি তবে ভুল ছিল? আমি তো ভালো করেই দেখেছি সেই দিন শত্রুর সাথে কেমন চেপে ধরেছিলি নিজেকে। আমি যদি ঠিক সময় না আসতাম হয়তো বেডেও চলে যেতিস। লজ্জা করে না? যারা আমার ক্ষতি করতে চায় তাদের সাথে বেডে যাস, আবার স্বামী স্বামী মারাস। কথাগুলো যেন বিষাক্ত তীরের মতন বিঁধে গেল আতিয়ার মনে। সে চোখ বন্ধ করল, যেন তার চোখের সামনে সেদিনের ঘটনাগুলো ভেসে উঠছে। আবরার তার চোখে যে দৃশ্য দেখেছিল তা কি আসলে পুরো সত্যি ছিল? তারপর আতিয়া চোখ খুলো। এবার তার দৃষ্টিতে আর কান্না নেই, নেই কোনো যন্ত্রণার প্রকাশ, কেবল এক ধরনের নিঃশেষিত ক্লান্তি, একটা অভিমান। ধীর কণ্ঠে বলল, আপনার চোখের দেখা সবসময় সত্যি হয় না আবরার। আমি চেয়েছিলাম আপনাকে সব জানাবো, চেয়েছিলাম প্রমাণ করতে যে আপনার চোখে যা ধরা পড়েছে তা একটু সত্যি নয়, কিন্তু এখন এখন সেই ইচ্ছেটাই মরে গেছে। একটু থেমে এক নিঃশ্বাসে সে আরও বলল, আমি যার প্রেমে পড়েছিলাম সে আপনি ছিলেন না। আমার নির্জীব মানুষ হারিয়ে গেছে,
আমাকে একা ফেলে রেখে। যে আবরার আমাকে আগলে রাখতো, যে আবরার আমাকে বিশ্বাস করত, সে এখন এই কক্ষে নেই। আবরার আর সহ্য করতে পারছিল না। তার সারা শরীর জ্বলে যাচ্ছিল। আতিয়ার ঠান্ডা অথচ শক্তিশালী কথা যেন তার অহংকারে আঘাত করেছিল। সে হঠাৎ করে আতিয়াকে এক ঝটকায় নিজের কোল থেকে ফেলে দিল। আতিয়া ভারসাম্য রাখতে না পেরে হুমড়ি খেয়ে মাটিতে পড়ে গেল। ব্যথা পেলেও একটুও আর্তনাদ করল না, একটুও কাঁদল না। আবার এক মুহূর্ত দাঁড়ালো না, তীব্র কণ্ঠে বলল, তোর এই ন্যাকামো আর কষ্টের অভিনয় তোর নাগরদের কাছে গিয়ে করবি। আমাকে এসব নাটকীয় কথা বলে ফাঁসানোর চেষ্টা করিস না। আতিয়া কিছুই বলল না, তবু এক ঝাপসা দৃষ্টিতে তাকিয়ে রইল তার স্বামীর দিকে। তার ঠোঁটের কোণে এক টুকরো ক্লান্ত হাসি খেলে গেল, কিন্তু সেটা ব্যঙ্গের ছিল নাকি হাহাকার মেশানো তা বোঝা গেল না। আবরার ধীর পায়ে এগিয়ে গেল আনিয়ার দিকে। তার চোখে তখন আগুন, কিন্তু যখন সে তাদের দিকে তাকালো, সে আগুন যেন একটু নিভে এলো। সে খুব আস্তে করে আদরে ভালোবাসায় একবার করে দুজনের কপালে চুমু খেলো। তারপর একবার শুধু ঘুরে তাকালো আতিয়ার দিকে, কিন্তু আতিয়া ততক্ষণে মুখ ফিরিয়ে নিয়েছে। আবরার এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে গভীর একটা নিঃশ্বাস নিল, তারপর দরজা খুলে বেরিয়ে গেল। ঘরের ভেতরে যেন শূন্যতা নেমে এলো। আতিয়া ধীরে ধীরে উঠে বসল। তার চোখের দৃষ্টি শূন্যে আটকে রইল। সেই আবরার যে একসময় তার ছিল, আছে আবরারই তার সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে। একটা নিঃশব্দ দীর্ঘশ্বাস পড়ে রইল নিস্তব্ধ ঘরে। অন্ধকার পরিকল্পনার সূচনা রাতের নিস্তব্ধতা ভেঙে ছাদের ওপরে এক নিঃশ্বাসে ধোয়ার কুণ্ডলি ভেসে উঠল। আবরার ঠোঁটের ফাঁকে থাকা সিগারেটটা নিঃশেষ হতে চলেছে, কিন্তু তার ভেতরে জমে থাকা অগ্নি যেন আরও বেড়ে উঠছে। সে চোখ বন্ধ করে এক গভীর টান দিল, তারপর ধীরে ধীরে ধোঁয়া ছেড়ে দিয়ে চোখ খুলল। আকাশের দিকে তাকিয়ে একটা বিদ্রূপের হাসি ফুটে উঠল তার ঠোঁটে। আমার দেখা ভুল প্রমাণিত করবে? কি মজার কথা! এতদিন ধরে যা বিশ্বাস করে এসেছি সেটাকে ভুল বলে উড়িয়ে দিতে চায়। কিন্তু আমি কি এতটাই বোকা যে সেই নাটক বিশ্বাস করব? সে আবারও এক টান দিল সিগারেটে। এবার তার দৃষ্টি কেমন যেন অন্ধকার হয়ে এলো। তার হাতের আঙুলগুলো শক্ত হয়ে উঠল। আমার সন্তানের জন্য তো কিছু করতে পারলাম না, কিন্তু আর একজনকে ঠিকই ঘুম পাড়িয়ে দিতে পারবো, একেবারে সুন্দরভাবে, চিরদিনের জন্য। তার ঠোঁটের কোণে একটা বিদঘুটে হাসি ফুটে উঠল, কুৎসিত নিষ্ঠুর ভয়ঙ্কর এক হাসি। সে ধীরে ধীরে মাথা নিচু করল, যেন অন্ধকার তার শরীরের চারপাশে জড়ো হচ্ছে। নো টেনশন, আমি আসছি, শুধু রেডি থাকো। তারপর সিগারেটটা শেষ টান দিয়ে মাটিতে ফেলে দিল, জুতো দিয়ে পিষে নষ্ট করল। রাতের আধার বিদায় নিয়ে ধরণীর বুকে সূর্যের আগমন ঘটল। আকাশের গাঢ় নীল রং ফিকে হয়ে আসতে লাগলো। রক্তিম সূর্য ধীরে ধীরে শহরের আকাশে উঁকি দিল। শহর যেন নতুন করে বাঁচতে শুরু করলো। চারপাশে কর্মব্যস্ত মানুষের ভিড়। কেউ ছুটছে অফিসের দিকে, কেউ রাস্তায় দাঁড়িয়ে চায়ের কাপে চুমুক দিচ্ছে, কেউ বা গাড়ির হর্নের শব্দে বিরক্ত হয়ে তাকিয়ে থাকছে সামনের দিকে। গরমের প্রকোপ যেন আগের থেকে বেড়েছে। ভোরের ঠান্ডা বাতাস এখন উধাও, তার জায়গা নিয়েছে একরকম ভ্যাপসা গরম। তবুও শহরের মানুষ থেমে নেই, কারণ থামলে চলবে না। পেটের তাগিদ, সংসারের দায়, জীবনের বাস্তবতা সবাইকে ছুটতে বাধ্য করে। কিন্তু এই ব্যস্ততার মাঝেও, এই নতুন দিনের আলোর মাঝেও এক কোণে দাঁড়িয়ে আছে একজন, যার ভেতরটা রাতের মতোই অন্ধকারে মোড়ানো। আবরার। সে ঠান্ডা চোখে শহরের দিকে তাকিয়ে আছে। তার দৃষ্টি সোজা, স্থির, কিন্তু ভয়ঙ্কর। কিছু একটা ঘটতে চলেছে, কিছু একটা ভয়াবহ। সকাল 8টা বাজে। মৃদু রোদ জানালা দিয়ে ঘরে ঢুকে পড়েছে। হালকা বাতাস পর্দা দোলাচ্ছে। চারপাশে নীরবতা চাদর ছড়িয়ে আছে, যেন পুরো পৃথিবী একটু ধীর গতিতে চলছে। আতিয়া ধীরে ধীরে চোখ খুলল।
ঘুম থেকে উঠেই সে প্রথমে চোখ ঘুরিয়ে চারপাশ দেখল। তার দেহ এখনও গত রাতের ক্লান্তি লেগে আছে, কিন্তু মনটা কেমন যেন হালকা লাগছে। সে পাশ পেতে তার দৃষ্টি আটকে গেল। সোফায় বসে আছে আবরার, আর তার কোলে আরিয়ান আর আনিয়া খেলা করছে হাত পা ছড়িয়ে। বাবার মুখের দিকে চেয়ে তারা নিজেদের ভাষায় কিছু বলছে, যা কেবল ওরাই বুঝতে পারে। আবরার গভীর মনোযোগে ওদের দিকে তাকিয়ে আছে, চোখে এক অদ্ভুত প্রশান্তি। একটা সময় সে আনিয়ার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, মামনি, কি বলতে চাও? বাবাকে বলো। আবরারের কথায় আনিয়া খিলখিল করে হেসে দিল। ছোট্ট হাত দুটো নাড়াতে লাগলো আর বাবুল ফোলাতে শুরু করলো, যেন বাবার কথার উত্তর দিচ্ছে সে। আবরার এবার আরিয়ানের দিকে তাকালো, তার ছোট্ট মাথায় হাত বুলিয়ে বলল, বাবা, তুই চুপচাপ কেন? বাবার উপর রাগ করেছো নাকি? কথা বলছি না দেখে। কিন্তু আবরারের কথা শুনে আরিয়ান মুখ ঘুরিয়ে নিল। তারপর কৌতূহলী চোখে চারপাশে তাকাতে লাগলো। হঠাৎ তার দৃষ্টি পড়ল আতিয়ার দিকে। বিছানায় বসে থাকা মাকে দেখে এক মুহূর্ত চুপ করে থাকলো সে। তারপর হঠাৎ করে ফুঁপিয়ে কান্না শুরু করে দিল। আতিয়া হতভম্ব হয়ে গেল। সে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে এসে আরিয়ানকে কোলে তুলে নিল। মাত্রই তার বুকের কাছে টেনে নিয়েছে, আর তৎক্ষণাৎ আরিয়ান কান্না থামিয়ে দিল। মায়ের বুকের উষ্ণতা পেয়ে সে যেন শান্ত হয়ে গেল। আবরার বিস্মিত চোখে দৃশ্য দেখল, তারপর মৃদু হাসল। সে এবার আনিয়ার দিকে তাকিয়ে ঠাট্টার স্বরে বলল, দেখেছো মামনি, তোমার সাথে কথা বলছি বলে তোমার ভাইয়া রাগ করেছে, তাই মুখ ঘুরিয়ে চলে গেল। আনিয়া বাবার কথা শুনে আবারও খিলখিল করে হেসে দিল। ছোট্ট হাত নাড়িয়ে বাবার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করল। আতিয়া পাশে দাঁড়িয়ে বাবা মেয়ের এই নিষ্পাপ মুহূর্ত উপভোগ করছিল। তার ঠোঁটে এক ঝলক হাসি ফুটে উঠল। আরিয়ান মায়ের মুখে হাসি দেখে যেন সংক্রামিত হলো। সেও খিলখিল করে হেসে দিল। আবরার এবার ভ্রুকুচকে তাকালো আরিয়ানের দিকে। এতক্ষণ আমি জোকার সেজে কথা বলছিলাম, তখন আমার দিকে তাকাওনি, আর যেই মা হাসলো অমনি তুমিও হেসে দিলে। আমার কথায় হাসতে পারলো না বেটা। আতিয়া মুখ চেপে হাসল। আবরারের মুখের অভিব্যক্তি এতটাই মজার লাগছিল যে হাসি আটকানো দায় হয়ে যাচ্ছিল তার জন্য। এদিকে আনিয়া যেন বাবার মনোভাব বুঝতে পেরেছে, তাই এবার হাত পা ছুড়ে বাবাকে আরও খুশি করার চেষ্টা করলো। আবরার এবার আনিয়াকে কোলে তুলে নিল আর ধীর পায়ে সিঁড়ির দিকে হাঁটতে দিল। আতিয়াও আরিয়ানকে কোলে নিয়ে পিছু পিছু নেমে এলো। নিচে নেমে এসে আবরার সোফায় গিয়ে বসলো। আনিয়াকে নিজের কোলে বসিয়ে তার ছোট্ট আঙুল ধরে খেলতে লাগলো। আতিয়া আরিয়ানকে নিয়ে ড্রয়িং রুমে রাখা দোলনায় শুইয়ে দিল, যাতে সে আরাম করে শুয়ে থাকতে পারে। তারপর সে নিজের জন্য একটা ছোট্ট সময় বের করে নিল। বাথরুমে গিয়ে ফ্রেশ হতে ঢুকে পড়ল। অন্যদিকে আবরার কফির কাপ হাতে নিয়ে সোফায় হেলান দিয়ে বসলো আর চোখ ঘুরিয়ে তার পরিবারকে দেখল। এই ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যে যেন এক অদ্ভুত প্রশান্তি লুকিয়ে আছে। একটা যুদ্ধের মধ্যে থেকেও এই সামান্য সময়ের মধ্যেই যেন সুখের ছোঁয়া লেগে আছে। আবরার আনিয়াকে আলতো করে বিছানায় শুয়ে দিল। ছোট্ট শরীরটা তোষকের কোমল স্পর্শ পেয়ে আরাম করে শুয়ে রইল, মুখে এক শান্তির ছাপ। তারপর আবরার চোখ ঘুরিয়ে তাকালো আরিয়ানের দিকে। ছোট্ট ছেলেটা তখনও তার গাল ফুলিয়ে দোলনায় শুয়ে আছে, যেন বাবার প্রতি প্রচণ্ড অভিমান করে আছে। আবরার মুচকি হেসে কপালে ভাঁজ ফেলে বলল, তুই আমার ছেলে হয়ে তোর মাকে বেশি ভালোবাসিস, আমার কোল থেকে নেমে গেলি। খুব অন্যায় হচ্ছে কিন্তু। আরিয়ান কিছু না বলে হাত পা ছুটতে লাগলো, যেন বাবার কথায় সায় দিচ্ছে না। আবরার এবার চোখ কুঁচকে গম্ভীর দৃষ্টিতে বলল, কি ব্যাপার, মারবি নাকি আমাকে? এইভাবে হাত পা ছুড়ছিস কেন? দেখ, তোর মা ভালো ঠিক আছে, কিন্তু আমার চেয়ে বেশি ভালো না, তাই আমাকে বেশি বেশি ভালোবাসবি, ঠিক আছে তো? তার গলার স্বরে মজার ছাপ থাকলেও আরিয়ান তা বোঝার মতন বড় হয়নি। সে এক দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে রইল। ঠোঁট দুটো ফুলিয়ে এমনভাবে মুখ খুলল যেন বাবার কথায় সে খুবই কষ্ট পেয়েছে। এরপর
না বুঝেই মুখ হাউ মাউ করে কেঁদে দিল। সারা ঘর তার ছোট্ট কান্নার শব্দে ভরে উঠল। আবরার হতভম্ব হয়ে গেল। সে তাড়াতাড়ি হাত বাড়িয়ে আরিয়ানকে কোলে নিতে চাইল, কিন্তু আরিয়ান এক ঝটকায় মুখ ফিরিয়ে নিল। আরিয়ান কাঁদতে কাঁদতে যখন পুরো ঘর মাথায় তুলল, তখনই রান্নাঘর থেকে মিসেস মোহনা আস্তে আস্তে বলল, এত চিৎকার চেঁচামেচি কিসের? মিসেস মোহনা দ্রুত ড্রয়িং রুমে আসলেন, আর প্রথমেই তার চোখ পড়ল আরিয়ানকে কাঁদতে দেখে। তার বুক মমতায় ভরে উঠল। তিনি কোনো প্রশ্ন না করে তাড়াতাড়ি এগিয়ে এসে আরিয়ানকে কোলে তুলে নিলেন। মাত্রই তার বুকের কাছে টেনে নিলেন, আর তৎক্ষণাৎ আরিয়ান কান্না থামিয়ে দিল। একটা দীর্ঘশ্বাস ফেলে সে বড় দাদির কোলে মাথা গুঁজে রইল, যেন এই জায়গাটায় তার সবচেয়ে নিরাপদ আশ্রয়। আবরার এবার চোখ সরু করে বিড়বিড় করে বলল, যেমন মা তেমন ছেলে, একমাত্র আমার মেয়ে, তাই আমার মতো ভদ্র, শান্ত, শিষ্ট। তার কথা শুনে মিসেস মোহনা তাকিয়ে কড়া গলায় বললেন, চুপ কর তুই। এখন ছেলেকে কাঁদিয়ে এখন আবার অভিযোগ করছিস? আবরার কপালে হাত রেখে একটা দীর্ঘশ্বাস ফেলল। রাত গভীর, হয়তো ঘড়ির কাঁটা তখন ঠিক একটা এসে স্থির হয়েছে। ঘুমন্ত শহরের বুকে নীরবতা বিরাজমান। স্ট্রিট লাইটের মৃদু আলোয় এয়ারপোর্টের রানওয়ে আলোকিত, কিন্তু রাতের নীরবতা ভেঙে হঠাৎই সেখানে নেমে আসে একটি বিলাসবহুল ফ্লাইটটি ছিল লন্ডন থেকে আসা, কিন্তু সাধারণ যাত্রীদের জন্য নয়। এর প্রতিটি সিট, প্রতিটি করিডোর যেন সুনিপুণভাবে বাছাই করা নিরাপত্তার চাদরে মোড়ানো। প্লেনের দরজা খুলতেই প্রথমে বেরিয়ে এলো 10 জন কালো পোশাক পরা বলিষ্ঠদেহী মানুষ। তাদের প্রত্যেকের হাতে AK-47 বা অত্যাধুনিক সাইলেন্সার লাগানো পিস্তল, চোখে কালো সানগ্লাস, মুখে কঠিন অভিব্যক্তি, যেন পৃথিবীর কোনো কিছুই তাদের ভীতি ধরাতে পারে না। তারা প্লেন থেকে নেমেই চারপাশে চোখ বুলিয়ে নিল, যেন কোনো বিপদ লার্কিং করে আছে কিনা তা নিশ্চিত করতে চায়। এরপর নিজেদের মধ্যে ইশারায় কিছু আদান প্রদান করে 2 ভাগে ভাগ হয়ে গেল। এক দল সামনে, অন্য দল পিছনে। সবাই নিস্তব্ধ হয়ে অপেক্ষা করছিল। এরপর ধীর স্থির পায়ে প্লেনের সিঁড়ি বেয়ে নিচে নামলো এক ব্যক্তিত্ব, যার উপস্থিতি রাতের নিস্তব্ধতাকেও শীতল করে দিল। তিনি আর কেউ নন, মিস্টার আনোয়ার। পরনে নিখুঁতভাবে ছাটা দামি ব্ল্যাক স্যুট, চকচকে কালো লেদার শু, আর চোখে কালো সানগ্লাস। মাথার চুলগুলো নিখুঁতভাবে আঁচড়ানো, গায়ে এক প্রকার রাজকীয় আভিজাত্যের ছাপ। তিনি বয়সের ভারে নুয়ে পড়েনি, বরং এখনও তার চেহারায় এক অদ্ভুত দীপ্তি, যেন অভিজ্ঞতা আর ক্ষমতার এক অদ্ভুত মিশ্রণ। তার প্রতিটি পদক্ষেপ হিসেব করা, প্রতিটি শ্বাস প্রশ্বাসে যেন নিয়ন্ত্রণ আর শৃঙ্খলা স্পষ্ট। তার পেছন পেছন প্লেন থেকে নেমে এলো আরও 10 জন কালো পোশাকধারী বডিগার্ড, যারা চারপাশে এমনভাবে ছড়িয়ে গেল যেন একে একে বিশাল এক মানব ঢাল তৈরি করছে। কেউ যেন এতটুকু ফাঁক দিয়ে ভিতরে প্রবেশ করতে না পারে। মিস্টার আনোয়ার একবার চারপাশে চোখ বুলিয়ে নিলেন, যেন এই নিস্তব্ধ শহরেও কিছু লুকিয়ে আছে কিনা তা বুঝতে চাইছেন। এরপর তিনি তার ডান পাশে দাঁড়িয়ে থাকা অ্যাসিস্ট্যান্ট নিলয়ের দিকে তাকিয়ে বললেন, হোটেলে যাওয়ার ব্যবস্থা করেছিস তো? নিলয় বিন্দুমাত্র সময় নষ্ট না করে সম্মানিত ভঙ্গিতে মাথা নত করল এবং বলল, এয়ারপোর্টের ঠিক সামনে সাজানো ছিল পরপর 8টি বিলাসবহুল কালো SUV গাড়িগুলো এক লাইনে দাঁড়ানো, যেন সামরিক বাহিনীর কুচকাওয়াজ। প্রতিটি গাড়ির কাচ কালো রঙের, যার ভেতরে কেউ দেখতে পারবে না। প্রথম 2 গাড়ি ছিল স্কাউটিং ইউনিট, যারা আগে আগে গিয়ে পথ পরিষ্কার করবে। মাঝখানে 2টো গাড়ি ছিল মিস্টার আনোয়ার ও তার ব্যক্তিগত বডিগার্ডদের জন্য। শেষের 4টি ছিল ব্যাকআপ টিম। কোনো সমস্যা হলে তারা প্রথমেই ঝাঁপিয়ে পড়বে। সিকিউরিটি টিম ইশারায় সিগন্যাল দিল, আর সবাই দ্রুত গাড়ির দরজা খুলে ভেতরে উঠে পড়ল। মিস্টার আনোয়ার নিঃশব্দে নিজের জন্য নির্ধারিত গাড়ির পেছনের সিটে গিয়ে বসলেন। তার পাশে বসল নিলয়, সামনে ড্রাইভার আর 2 জন গার্ড। গাড়ির দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ইঞ্জিন গর্জে উঠল, আর পুরো বহরটি নিঃশব্দে এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। গাড়িগুলো শহরের ব্যস্ত এলাকা এড়িয়ে নির্জন রাস্তা ধরে এগিয়ে চলল। এই শহরের প্রতিটি ইট পাথর জানে মিস্টার আনোয়ার শুধু বেড়াতে আসেননি,
কিছু একটা ঘটবে। রাতের আধার চিরে সেই কালো গাড়িগুলো অজানা পথে হারিয়ে গেল, কিন্তু এক অদ্ভুত অস্থিরতা রেখে গেল বাতাসে, যেন এই শহর, এই রাত, সবাই এক অজানা ঝড়ের অপেক্ষায় রয়েছে। সূর্যের সোনালি আলো যখন জানলার পর্দা ছুঁয়ে ঘরের ভেতরে প্রবেশ করছিল, তখন ধীরে ধীরে চোখ মেলল রাফিয়া। আজকের সকালটা ছিল অন্যরকম। আজ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটি। আজ তার পেন উঠবে। সে ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছিল এই দিনটির, যখন তার কোলে আসবে এক টুকরো পরিপূর্ণ সুখ, ভালোবাসার এক নতুন রূপ। আজ সেই স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। ফারিয়া যখন ধীরে ধীরে বিছানা থেকে উঠে বসছিল, তখন পাশেই দাঁড়িয়েছিল তার স্বামী রাকিব। চোখে এক অদ্ভুত মায়া আর উত্তেজনার ছাপ। ফারিহা, কেমন লাগছে? রাকিবের কণ্ঠে চিন্তা আর ভালোবাসার মিশ্রণ ছিল স্পষ্ট। ফারিয়া একটু হাসল, যদিও মুখে ক্লান্তির ছাপ ছিল। ভালো আছি, তবে একটু নার্ভাস লাগছে। রাকিব তখন তার হাত ধরে বলল, আমার রাজকুমার সব ঠিকমতো সামলে নেবে। আমি জানি তুমি সবচেয়ে শক্তিশালী। সকালের প্রথম আলোয় রাকিব সব প্রস্তুতি সেরে ফেলল। ফারিয়াকে আস্তে আস্তে গাড়িতে তুলল। তার পরিবারের সবাই আশেপাশে ভিড় করেছিল শুভকামনা জানানোর জন্য। গাড়ি হাসপাতালের দিকে এগিয়ে চলল, আর ফারিয়া জানালার বাইরে তাকিয়ে রোদের মিষ্টি আভা দেখছিল। মনে হচ্ছিল প্রকৃতিও যেন আজ তার জন্য আশীর্বাদ দিল। সময়ের পর সময় কেটে যাচ্ছিল। হাসপাতালের করিডোরে রাকিবের পায়ে ছেড়ে যেন থামছিলই না। তার হৃৎপিণ্ড ক্রমশ দ্রুতগতিতে ধুকপুক করছিল। তারপর হঠাৎ করে এক মুহূর্তে সব বদলে গেল। একটি শিশুর কান্নার শব্দ বাতাসে ভেসে উঠল। তার হৃদয়ে যেন এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। ডাক্তার বাইরে এসে বললেন, অভিনন্দন রাকিব সাহেব, আপনি এক ফুটফুটে পুত্র সন্তানের বাবা হয়েছেন। রাকিব দৌড়ে ভেতরে গেল। ফারিয়া ক্লান্ত মুখে শুয়ে আছে, কিন্তু তার মুখে এক প্রশান্তির হাসি। তার বুকে ছোট্ট শরীরটা নিবিড়ভাবে জড়িয়ে আছে তার সন্তান। রাকিব সন্তানের ছোট্ট আঙুল স্পর্শ করতে শিশুটা যেন অনুভব করলো তার বাবার স্পর্শ। ছোট্ট হাতে মুঠো বন্ধ করে রাকিবের আঙুল ধরল, যেন বলছে, বাবা, আমি এসে গেছি। রাকিব আর ফারিয়া একে অপরের দিকে তাকিয়ে হাসল। আজ তাদের জীবন সত্যিকার অর্থেই সম্পূর্ণ হলো। আজ ফারিয়ার পেন উঠল, আর পৃথিবীতে এলো ভালোবাসার এক নতুন রূপ, তাদের ছেলে। এই ছোট্ট মানুষটি হবে তাদের ভালোবাসার এক অনন্য সাক্ষী, তাদের জীবনের নতুন গল্পের শুরু। হাসপাতালের বাতাসে তখনও শিশুর কান্নার মিষ্টি সুর ভাসছে। ফারিয়া ক্লান্ত হলেও চোখে মুখে প্রশান্তি লেগে আছে। তার বুকে নিবিড়ভাবে জড়িয়ে আছে তার সন্তান। পাশেই বসে আছে রাকিব, যার চোখে আনন্দের ছটা স্পষ্ট। ঠিক তখনই কক্ষের দরজায় ধীরে ধীরে কড়া নাড়ল কেউ। আমি কি ভেতরে আসতে পারি? সুবর্ণ রোদ মেখে হাসি মুখে দাঁড়িয়ে আছে আতিয়া। ফারিয়া চোখ তুলে তাকাতেই আতিয়াকে দেখে উজ্জ্বল হয়ে উঠল। জানু, তুই এসেছিস? ফারিয়ার কণ্ঠে বিস্ময় আর আনন্দ একসঙ্গে মিশে গেল। আমার প্রাণভোমরা রাজপুত্র হয়েছে আর আমি আসবো না, তাই হয় নাকি? আতিয়ার কথা শুনে ফারিয়া হালকা হাসল। আতিয়া আপাতত একা এসেছে। বাসায় মিসেস মোহনার কাছে আরিয়ান আর আনিয়াকে রেখে এসেছে। মিসেস মোহনারা পরে আসবে। বাচ্চাদের নিয়ে হাসপাতালে আসা ভালো হবে না, তাই নিয়ে আসেনি। আতিয়া দ্রুত কাছে এসে ফারিয়ার পাশে বসল। তার চোখে যেন মুগ্ধতা। এক মা হয়ে আরেক মায়ের এই মহিমান্বিত মুহূর্তের সাক্ষী হওয়া যেন এক অদ্ভুতপূর্ণ অনুভূতি। কি সুন্দর হয়েছে রে ছোট্ট রাজপুত্র। আতিয়া শিশুটির ছোট্ট হাতে আঙুল রাখতেই সে যেন সাড়া দিল। মৃদু কেঁপে উঠল। রাকিব একটু দুষ্টু হেসে বলল, তোমার মেয়ের জামাইকে কেমন লাগছে ভাবি? আতিয়া দুষ্টু হেসে বলল, নিঃসন্দেহে আমার মেয়ের জামাই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ঠিক আমার মতো হয়েছে আমার মেয়ের জামাই। আতিয়ার কথা শুনে রাকিব আর ফারিয়া হেসে দিল। রাকিব বলল, ভাবি, তাহলে কিন্তু বিয়ে ফিক্সড। সেই কবে থেকেই তো হয়েই আছে, আর এখন আরও সুবিধা হয়েছে, মেয়ের বাপও চলে আসবে, বিয়েতে কোনো ঝুঁকি হবে না। কি বলো ভাবি? আতিয়াও সেইভাবেই বলল, অবশ্যই অবশ্যই, আমি ওই কিউট সুইট ছোট্ট গুলুমুলু আমার মেয়ের জামাইকে আমি নিয়ে যেতে চাই।
রাকিব গর্বের সাথে বলল। অবশ্যই, আমিও আমার বৌমাকে ঘরে আনবো। আতিয়া হেসে দিল, সাথে ফারিহাও। ফারিহা মৃদু হাসল। সত্যি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া এখন এই ছোট্ট মানুষটা। আতিয়া শিশুটিকে আদর করে বলল। তুমি জানো ছোট্ট বেবি, তোমার মা এক অসাধারণ মানুষ। সে তোমার জন্য কতটা কষ্ট করেছে তুমি একদিন বড় হয়ে বুঝবে। ফারিহার চোখে অশ্রু জমে উঠল। আতিয়া তার হাতটা শক্ত করে ধরল। তুই পারবি প্রাণভোমরা, এখন থেকেই ছোট্ট মানুষটার জন্য তোকে আরো বেশি শক্ত হতে হবে। ফারিহা চোখ মুছে বলল। তুইও তো মা হয়েছিস জানো, এই ছোট্ট প্রাণদের দেখলেই মাতৃত্বের আসল সৌন্দর্য বোঝা যায়। আতিয়া মৃদু হাসল, কিন্তু চোখের গভীরে যেন এক চাপা বেদনার ছায়া। পরিত্যক্ত বাড়ির ভেতরে থমথমে নীরবতা, দেওয়াল জোড়া স্যাঁতস্যাঁতে দাগ, জানালার পর্দাহীন ফ্রেম দিয়ে ভেতরে আসা চাঁদের আলোয় ঘরটাকে আরও বেশি ভৌতিক লাগছিল। একটা মৃদু বাতাস ঘরের ভেতরে ঢুকে দোলের আচরণ উড়িয়ে দিয়ে গেল। ঠিক তখনই ভারী বুটের গম্ভীর শব্দ তুলে দরজা খুলে গেল। ধীর অথচ দৃঢ় পদক্ষেপে ভেতরে ঢুকলো আবরার ফাহাদ। ঠান্ডা চোখে চারপাশ পর্যবেক্ষণ করলো একবার, তারপর এক চিলটে হাসি ঠোঁটে এঁকে সামনে রাখা কাঠের চেয়ারে বসলো। ঘরের কোনায় একটা ম্লান আলোর নিচে বসে থাকা মানুষটা একটু নড়েচড়ে বসলো, কিন্তু তার চোখে ভয় বা বিস্ময় কিছুই নেই। স্বাগতম শ্বশুর আব্বা। আবরার হাতের দস্তানা খুলে টেবিলের উপর রাখল, তারপর মৃদু গলায় বলল। শ্বশুর আব্বা মিষ্টি খেয়েছেন? সাদমান খান রুকুজকে তাকালো। কিসের মিষ্টি? আবরার চোখ সরু করে তাকিয়ে এক ধাক্কায় চেয়ারের পেছনে হেলে গেল, তারপর শীতল স্বরে বলল। আপনার নাতি নাতনি হয়েছে, এই আনন্দের খবরে এখনো মিষ্টি খাননি? সাদমান মুহূর্তের জন্য থমকে গেল। নাতি নাতনি? এমনকি হাজারো অপরাধের বোঝা মাথায় নিয়েও সেও আতিয়াকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। আতিয়া তার একমাত্র মেয়ে, তার জীবনের আলো, তার অস্তিত্বের শেষ চিহ্ন। এখন সেই আতিয়ার সন্তানের জন্ম হয়েছে। সাদমান চোখ বন্ধ করল, যেন নিজেকে সামলাতে চাইছে। আবরার তার প্রতিক্রিয়া দেখে মুচকি হাসল। তবে কি আপনি খুশি? সাদমান ধীরে ধীরে চোখ খুলল। তার চোখে এক ধরনের প্রশান্তি খেলা করছিল, কিন্তু সেই প্রশান্তি কিছুক্ষণের মধ্যে উড়ে গেল যখন আবরার হঠাৎ করে গম্ভীর হয়ে বলল। আপনার গুরু, যার জন্য এত খুন করেছেন, যাকে রক্ষা করতে আপনি এত চক্রান্ত করেছেন, সে কিন্তু দেশের মাটিতে পা রেখেছে। সাদমান হতভম্ব হয়ে তাকিয়ে রইল। কি বলছো? তার কণ্ঠ কাঁপল। আবরার একটু সামনে ঝুঁকে এলো, তার ঠোঁটে বিদ্রুপের হাসি। তুই যার জন্য উঠিস বসিস, তার দিন শেষ, আর তোরও হাতে গোনা কিছু সময় আছে। সাদমানের কপালে ভাঁজ পড়ল। এবার সে আতঙ্কিত বোধ করল। আবরার ঠান্ডা গলায় বলল। এখন একটাই কাজ করতে পারিস শ্বশুর আব্বা, আল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমা চাওয়া শুরু কর, কারণ আমি যখন আসব তখন নিঃশ্বাস নেওয়ার সময়ও দিব না। এটুকু বলেই আবরার উঠে দাঁড়ালো। তার হাঁটার শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকার করিডোরে। দরজার কপাট শব্দ করে বন্ধ হয়ে গেল। সাদমান মাথা নিচু করল। একদম ফাঁকা অনুভব করছিল নিজেকে। এই বন্দি করে বসে সে বুঝে গিয়েছে এখান থেকে তার মুক্তি নেই। এখন শুধু অপেক্ষা, মৃত্যুর অপেক্ষা। সে ক্লান্ত হয়ে একটা দীর্ঘশ্বাস পেল। ঠোঁটে একরকম বিশ্বস্ত হাসি ফুটে উঠল। তবে একটু স্বস্তি, আমার আরিয়ার সুখে আছে। রাতের নিস্তব্ধতায় তার কণ্ঠ মিলিয়ে গেল। চাঁদের আলো এসে তার অবয়বটাকে আরও রহস্যময় করে তুলল। এই রাতটা তার শেষ রাত হতে পারে, এবং হয়তো এটাই তার পাপ মোচনের শেষ সুযোগ। সারা রাত কাজের চাপ নিয়ে আবরারের মেজাজ একটু খিটখিটে হয়ে গিয়েছে। গত রাতে 3টে গুরুত্বপূর্ণ মিটিং ছিল, এবং সকালে উঠে আবরার একের পর এক ফোন কল, কাজের নির্দেশনা আর একাধিক সিইওর সঙ্গে কথা বলে সে পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছে। সকাল 11টা, আর তার মন যেন একেবারেই ফাঁকা হয়ে গিয়েছে। কোনো কিছুতেই মন বসছিল না। এর মধ্যে মাথায় একটা অস্থিরতা ছিল।
যেন কিছু একটা খুব তাড়াতাড়ি করতে হবে, কিন্তু কিছু সে ঠিকঠাক করতে পারছিল না। সে একবার বেঁচে যাওয়ার সময়টা ভাবল। একটা শান্তিপূর্ণ মুহূর্ত কই পাবো? একটু বিরক্ত হয়ে অফিসের কাজ শেষ করার পর আরিফকে সব বুঝিয়ে দেয়। তারপর ভার্সিটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়।